আমি সেলিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, দনিয়া কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা সকলেই জানো, কোভিড-19 এর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম, বিশেষ করে ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে। তারপরও দনিয়া কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে দনিয়া কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল ম্যাডাম ও ভাইস প্রিন্সিপাল স্যারের উদ্যোগে অনলাইন ক্লাস চলছে রুটিন অনুযায়ী। তারই ধারাবাহিকতায় আমি হাজির হয়েছি তোমাদের সামনে। অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে আমি পড়াবো দ্বাদশ শ্রেণী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। অধ্যায়ের শিরোনাম আব্বাসীয় খিলাফত। আজকের পাঠ আবু জাফর আল মনসুর, আব্বাসীয় শাসন সুদৃঢ়ীকরণে তার কৃতিত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে আবু জাফর আল মনসুর কে ছিলেন, তিনি কি কার কার বিদ্রোহ দমন করলেন, রাওয়ান্দিয়া সম্প্রদায় বলতে কি বুঝো। সর্বোপরি আব্বাসীয় শাসন সুদৃঢ়ীকরণে তার কি কি অবদান ছিল, পাঠ শেষে তোমরা জানতে পারবে। আমি প্রথমেই আলোচনা করব আবু জাফর আল মনসুর কে ছিলেন, অর্থাৎ তার পরিচয় কি। আবু জাফর আল মনসুরের পিতা ছিলেন আব্বাসীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা মুহাম্মদ। তাছাড়া তিনি আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফা আবুল আব্বাসের ভাই। সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় খলিফা। তার প্রথম নাম আবু জাফর। 754 খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফা আবুল আব্বাসের মৃত্যুকালে আবু জাফর মক্কায় হজ উপলক্ষে অবস্থান করছিলেন, যার কারণে তার ভ্রাতুষ্পুত্র ঈসা তার অনুকূলে জনগণের কাছ থেকে আনুগত্যের শপথ গ্রহণ করেন। আবুল আব্বাসের মৃত্যুর খবর আবু জাফর জানার সাথে সাথে তিনি রাজধানীতে প্রত্যাবর্তন করেন এবং আল মনসুর উপাধি গ্রহণ করে আব্বাসীয় খিলাফতের সিংহাসনে বসেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটুকু আলোচনায় তোমরা বুঝতে পেরেছ আবু জাফর আল মনসুরের পরিচয় কি। তিনি সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় খলিফা, সেই সাথে আবুল আব্বাসের ভাই এবং মুহাম্মদ ছিলেন তার পিতা। এবং 754 খ্রিস্টাব্দে আবুল আব্বাসের মৃত্যুর পরে তিনি আব্বাসীয় খিলাফতের সিংহাসনে বসেন। এবার আমরা আলোচনা করব আব্বাসীয় শাসন সুদৃঢ়ীকরণে তার কৃতিত্ব কি। আবুল আব্বাস প্রথম খলিফা হলেও সময়ের অভাবে তিনি আব্বাসীয় খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে যেতে পারেন নাই। তাছাড়া তিনি উমাইয়া বংশের লোকদের উপরে নিষ্ঠুরতা করে গেছেন, যার কারণে নবপ্রতিষ্ঠিত আব্বাসীয় খিলাফত শত্রু কবলিত হয়ে পড়ে। আবু জাফর আল মনসুর সিংহাসনে আরোহণ করেই তিনি আব্বাসীয় খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য কিছু বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন, যেমন 1. বিদ্রোহ দমন, 2. রাজ্য বিস্তার, 3. রাজধানী পরিবর্তন, 4. প্রশাসনিক সংস্কার, 5. শিক্ষার উন্নয়ন। তাহলে আমরা প্রথম যে পয়েন্ট বিদ্রোহ দমন, আমরা সেই বিদ্রোহ দমন এখন আলোচনা করব। বিদ্রোহ দমনের প্রথমেই আছে আব্দুল্লাহর বিদ্রোহ দমন। তাহলে প্রথমেই আসে যে বিষয়টি, সেটা হলো আব্দুল্লাহ কে, কেন তিনি বিদ্রোহ করলেন। আব্দুল্লাহ ছিলেন আবু জাফর আল মনসুরের চাচা। 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধের মাধ্যমে উমাইয়া বংশের পতন হয়, আর সেই যুদ্ধে আব্বাসীয়দের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল্লাহ। আবুল আব্বাস আব্দুল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হলে আব্দুল্লাহকে উত্তরাধিকারী মনোনীত করবেন। কিন্তু আবুল আব্বাস আবু জাফর আল মনসুরকে উত্তরাধিকারী মনোনীত করলে
আব্দুল্লাহ বিদ্রোহী হয়ে ওঠেন। তখন খলিফা আল মনসুর আবু মুসলিমের নেতৃত্বে আব্দুল্লাহর বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করেন। আব্দুল্লাহ এবং আবু মুসলিমের সাথে নাসিবিন নামক স্থানে যুদ্ধ হলো। যুদ্ধে আব্দুল্লাহ পরাজিত হয়ে পালিয়ে গেলেন। পরবর্তীতে আব্দুল্লাহকে কৌশলে হত্যা করা হয়। এবার বিদ্রোহ দমনের দ্বিতীয় পর্যায়ে হলো আবু মুসলিমের পতন। নাসিবিনের যুদ্ধে আব্দুল্লাহকে পরাজিত করার পর আবু মুসলিম আবার খোরাসানে প্রত্যাবর্তন করতে চাইলে খলিফা আবু জাফর তাকে সিরিয়ার শাসনকর্তা হিসাবে নিযুক্ত হওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু আবু মুসলিম তা প্রত্যাখ্যান করেন। আবু মুসলিমের এই দাম্ভিকতাপূর্ণ আচরণে খলিফা শঙ্কিত হয়ে পড়েন। তিনি ভয় পেলেন যে আবু মুসলিম ভবিষ্যতে খিলাফতের দাবিদার হতে পারে, কারণ আবু মুসলিমের জনপ্রিয়তা, অসীম ক্ষমতা এবং অন্যান্য গুণ বৈশিষ্ট্যের জন্য তিনি আব্বাসীয় খিলাফতের জন্য বিপজ্জনক হতে পারে, এটা ভেবে তিনি আবু মুসলিমকে দমনের পরিকল্পনা করেন। কিন্তু সম্মুখ যুদ্ধে আবু মুসলিমকে হত্যা করা সম্ভব হবে না বিধায় খলিফা আল মনসুর আবু মুসলিমকে দরবারে আলোচনার জন্য ডাকলেন এবং আলোচনাকালে তাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করা হয়। এবার আমরা আলোচনা করব বিদ্রোহ দমনের তৃতীয় পয়েন্ট, সানবাদের বিদ্রোহ দমন। সানবাদ ছিলেন খোরাসানের একজন যুবক। আবু মুসলিমকে হত্যা করা হলে সানবাদের নেতৃত্বে খোরাসানে বিদ্রোহ শুরু হয়। তখন খলিফা রাজকীয় বাহিনী পাঠালেন সানবাদের বিরুদ্ধে। যুদ্ধে সানবাদ নিহত হলেন এবং খোরাসানে শান্তি প্রতিষ্ঠিত হল। এবার বিদ্রোহ দমনের চতুর্থ পয়েন্ট হলো রাওয়ান্দিয়া সম্প্রদায়কে দমন। রাওয়ান্দিয়া কারা? রাওয়ান্দিয়া হলো পার্শ্বিক একটি সম্প্রদায়। খলিফা ধার্মিক ছিলেন বিধায় পার্শ্বিক একটা সম্প্রদায় তাকে আল্লাহর সাথে তুলনা করতে থাকেন। তারা খলিফার প্রাসাদের সামনে এসে বলতে থাকেন, এটা আমাদের মাবুদের গৃহ, যিনি আমাদের আহারের জন্য খাদ্য এবং পানের জন্য পানীয় দিয়ে থাকেন। এই ধরনের ইসলাম বিরোধী প্রচারণায় খলিফা খুবই অসন্তুষ্ট হন এবং রাওয়ান্দিয়া সম্প্রদায়ে প্রায় 200 জনকে বন্দী করেন। পরবর্তীতে রাওয়ান্দিয়া সম্প্রদায়ের প্রায় 600 লোক খলিফার সাথে দেখা করার জন্য আসেন এবং খলিফা তাদের সাথে দেখা করলে তারা খলিফাকে আক্রমণ করেন। সৌভাগ্যবশত সেই পথ দিয়ে মায়ান বিন জায়েদ যাচ্ছিলেন। তিনি সৈন্যবাহিনী নিয়ে খলিফাকে সেই আক্রমণের হাত থেকে রক্ষা করেন। এরপর খলিফা রাওয়ান্দিয়া সম্প্রদায়কে কঠোরভাবে দমন করেন এবং রাজধানী থেকে তাদেরকে বহিষ্কার করেন। এবার বিদ্রোহ দমনের পঞ্চম পয়েন্ট, খোরাসান ও তাবারিস্তানের বিদ্রোহ দমন। রাওয়ান্দিয়া সম্প্রদায়কে দমন করার পরে খোরাসানে এবং তাবারিস্তানের শাসনকর্তা বিদ্রোহ শুরু করে। খলিফা যুবরাজ মাহাদির মাধ্যমে খোরাসান এবং তাবারিস্তানের দুটি বিদ্রোহী দমন করতে সক্ষম হন। এবার ষষ্ঠ পয়েন্ট, আলী বংশীয়দের দমন। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠায় আলী বংশীয়দের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খলিফা চিন্তা করেন বা ভাবেন যে আলী বংশীয় লোকজন ভবিষ্যতে খিলাফতের দাবিদার হতে পারে। এটা চিন্তা করে খলিফা তাদেরকে দমন করার পরিকল্পনা গ্রহণ করেন এবং তাদেরকে দমন করেন। এবার সপ্তম পয়েন্ট, খারিজিদেরকে দমন। ইফ্রিকিয়ার বারবার এবং খারিজিরা আবু জাফর আল মনসুরকে স্বীকার না করে বিদ্রোহ শুরু করলে আবু জাফর আল মনসুর অতি কষ্টে খারিজিদেরকে দমন করে ইফ্রিকিয়ার শান্তি প্রতিষ্ঠা করেন। এভাবে খলিফা সাম্রাজ্যের সকল আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন। এবার আলোচনা করব বিদ্রোহ দমনের পরবর্তী পয়েন্ট, রাজ্য বিস্তার। খলিফা
আভ্যন্তরীণ সকল বিদ্রোহ দমন করে বহিঃশত্রুর দিকে দৃষ্টি দেন। তিনি রোমান সম্রাট চতুর্থ কনস্টান্টাইনকে পরাজিত করে তার বশ্যতা স্বীকার করতে বাধ্য করেন। রোমান সম্রাট বার্ষিক কর দিতেও স্বীকার করেন। এরপর আবু জাফর আল মনসুর মালয়েশিয়া দুর্গটি পুনরুদ্ধার করেন, তাবারিস্তান গিলান অধিকার করেন। তাছাড়া তিনি এশিয়া মাইনরে জর্জিয়া, মসুল, কুর্দিস্তান এসব অধিকার করে আব্বাসীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এভাবে বিভিন্ন রাজ্য জয় করে খলিফা আব্বাসীয় সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করেন। এবার আমি আলোচনা করব রাজ্য বিস্তারে পরবর্তী পয়েন্ট, রাজধানী পরিবর্তন। খলিফা আবু জাফর আল মনসুর সাম্রাজ্যের ভিতরের এবং বাইরের সকল বিপদাবলীর অবসানের পর তিনি নতুন রাজধানীর জন্য একটি স্থান খুঁজতে শুরু করেন। অবশেষে তিনি বাগদাদকে নতুন রাজধানীর জন্য নির্বাচিত করেন। এটি ছিল সুস্বাস্থ্যকর, সাম্রাজ্যের মধ্যস্থল এবং অধিকতর নিরাপদ, যার কারণে তিনি বাগদাদের রাজধানী স্থানান্তর করেন। এই নতুন শহরের নামকরণ করেন দারুস সালাম অর্থাৎ শান্তি নিবাস। আবার খলিফার নাম অনুসারে এর আরেকটি নাম দেওয়া হয়, তা হল মনসুরিয়া। প্রায় 1 লক্ষ শ্রমিক ও শিল্পী সুদীর্ঘ 4 বছর পরিশ্রম করে 48,83,000 দিরহাম ব্যয় করে বাগদাদের প্রাথমিক নির্মাণ কার্য সম্পন্ন করেন। নগরটি ছিল বৃত্তাকার এবং 2টি প্রাচীর বেষ্টিত। এর অভ্যন্তরে বা এর কেন্দ্রস্থলে ছিল রাজপ্রাসাদ, জুমা মসজিদ, প্রধান রাজকর্মচারীদের জন্য অট্টালিকা সমূহ, কৃত্রিম ফোয়ারা, উদ্যান, সুবিন্যস্ত রাজপথ, তোরণ। এবার আমরা আলোচনা করব প্রশাসনিক সংস্কার। খলিফা আবু জাফর আল মনসুর ছিলেন সেই যুগে অপ্রতিদ্বন্দ্বী এবং সর্বশ্রেষ্ঠ শাসক। তার প্রশাসনিক সংস্কারের উল্লেখযোগ্য পয়েন্টগুলি ছিল বা উল্লেখযোগ্য দিকগুলি ছিল: 1. প্রদেশের সীমানা নির্ধারণ, 2. রাজকর্মচারীদের বদলির ব্যবস্থা, 3. গুপ্তচর বাহিনী গঠন, 4. সৈন্য ও পুলিশ বাহিনী গঠন, 5. ন্যায় বিচার প্রতিষ্ঠা। এত বড় সাম্রাজ্যকে একজন খলিফার পক্ষে শাসন করা সম্ভব ছিল না বিধায় খলিফা পুনরায় প্রদেশের সীমানা নির্ধারণ করে দেন এবং সৎ ও যোগ্য ব্যক্তিদের হাতে শাসনভার অর্পণ করেন এবং তিনি তাদেরকে তাদের পুঙ্খানুপুঙ্খানুরূপে দায়িত্ব পালন করার জন্য কড়া নির্দেশ প্রদান করেন। খলিফা নিজে প্রত্যেকটা বিভাগের কাজ নিজে পরিদর্শন করতেন এবং হিসাব নিকাশ স্বয়ং পরীক্ষা করে দেখতেন। এবার আসি রাজকর্মচারীদের বদলির ব্যবস্থা। প্রশাসনকে বা শাসন ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করার জন্য তিনি প্রদেশপাল এবং রাজকর্মচারীদের বদলির ব্যবস্থা করেন।
এরপরে রয়েছে গুপ্তচর বাহিনী গঠন। রাজ্যের প্রকৃত খবরাদি সম্পর্কে অবহিত হওয়ার জন্য খলিফা গুপ্তচর বাহিনী গঠন করেন। এছাড়া জনসাধারণের শান্তি, রাষ্ট্রের নিরাপত্তার জন্য তিনি সৈন্য ও পুলিশ বাহিনী গঠন করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা। খলিফা নিজেও একজন ন্যায় বিচারক ছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি প্রধান প্রধান শহরে কাজী এবং বাগদাদে প্রধান কাজী নিযুক্ত করেন। কাজীগণ আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতেন। বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে কাজীগণ ছিলেন সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীন। এবার আমরা জানব খলিফা আবু জাফর আল মনসুর কিভাবে শিক্ষার উন্নয়ন করেছিলেন বা তার সময় কি উন্নতি হয়েছিল শিক্ষার। খলিফা আল মনসুর উপলব্ধি করেছিলেন যে রাজ্য জয় অপেক্ষা প্রজাসাধারণের জ্ঞান চক্ষু দানই অধিকতর প্রয়োজনীয়, যার কারণে তিনি রাজ্যের সর্বত্র স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি নিজেও একজন বিজ্ঞান এবং গণিত শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তার দরবারে বহু জ্ঞানী গুণীর সমাবেশ ঘটত, যাদের সাহায্যে তিনি একটি অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেন এবং এই অনুবাদ বিভাগে গ্রিক, পার্সিক, সংস্কৃত ভাষার বহু মূল্যবান গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করা হয়। তাছাড়াও তিনি জনসাধারণের কল্যাণের জন্য তিনি রাস্তাঘাট, হাসপাতাল, অনেক নগর, সরাইখানা নির্মাণ করেন। তিনি কৃষিকাজের উন্নতি করেছিলেন। তার সময় ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আলোচনায় এই বিষয়টি স্পষ্ট যে আবুল আব্বাস প্রথম খলিফা হলেও তিনি খিলাফতকে আভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হামলা থেকে নিরাপদ করে রেখে যেতে পারেন নাই। কিন্তু আবু জাফর আল মনসুর তার অক্লান্ত পরিশ্রম, অদম্য সাহস, দূরদর্শিতা ও কূটনীতির বলে ভিতরের ও বাইরের সকল শত্রুকে দমন করে আব্বাসীয় খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে গেছেন। এজন্য আস-সাফা প্রথম খলিফা হলেও আল মনসুরকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি আবু জাফর আল মনসুর তার খিলাফত কালে যেসব অবদান রেখে গিয়েছিলেন তা আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমরা প্রশ্ন নিয়ে কথা বলবো। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আবু জাফর আল মনসুরের একটা উদ্দীপক বের করে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের সামনে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনের প্রশ্ন নিয়ে কথা বলবো। যেমন জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, কখন উমাইয়া বংশের পতন হয়েছে, বা আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছে, আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতাকে, আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় খলিফাকে, আবু মুসলিম কে ছিলেন, আব্দুল্লাহকে, রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা, আবু জাফর আল মনসুর কোথায় রাজধানী স্থানান্তর করেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আমি আশা রাখি আমার আলোচনায় এই প্রশ্নের উত্তরগুলি চলে আসছে। এবার আমি তোমাদের সামনে 3টি অনুধাবনের প্রশ্ন তোমাদের বোর্ডে লিখে দেব, তোমরা লিখে নাও। আবু মুসলিমের পতন কেন হয়েছিল? আবু মুসলিমের পতন কেন হয়েছিল ব্যাখ্যা করো। 2, রাওয়ান্দিয়া সম্প্রদায় বলতে কি বুঝো? রাওয়ান্দিয়া সম্প্রদায় বলতে কি বুঝো? 3, আবু জাফর আল মনসুরকে আবু জাফর
আল মনসুরকে কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? ব্যাখ্যা করো। এবার আমি তোমাদের সামনে প্রশ্নের আলোকে উত্তরগুলি আলোচনার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হলো, আবু মুসলিমের পতন কেন হয়েছিল? প্রথমেই জানবো যে আবু মুসলিম কে ছিলেন। আবু মুসলিম ছিলেন ইস্পাহানের অধিবাসী। আব্বাসীয়রা যখন আন্দোলন করছিলেন উমাইয়াদের বিরুদ্ধে, তখন প্রচারণা কার্যের জন্য আবু জাফর আল মনসুরের ভাই ইব্রাহিম আবু মুসলিমকে নিযুক্ত করেন। এই আবু মুসলিম অসাধারণ গুণাবলীর অধিকারী ছিলেন। তার অদ্ভুত বাকচাতুর্যে শত্রু ও মিত্রে পরিণত হতো। তিনি খুবই ধৈর্যশীল ছিলেন এবং সৈন্যবাহিনী গঠন এবং শাসন কার্য পরিচালনায় তার দক্ষতা ছিল। তার প্রচারণায় শিয়া, সুন্নি, খারেজি, মাওয়ালি বিভিন্ন দল তাদের সকল মতভেদ ভুলে আবু মুসলিমের পতাকা তলে সমবেত হন উমাইয়াদের বিরুদ্ধে। এভাবে আবু মুসলিম তার যোগ্যতায়, নেতৃত্বে এবং বাহুবলে উমাইয়া বংশের পতন ঘটান, আব্বাসীয় খিলাফতকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেন। এই আবু মুসলিম আবু জাফর আল মনসুরের খেলাফতকালে আব্দুল্লাহকে যখন পরাজিত করেন, তখন আবু জাফর আল মনসুর কিছুটা ভয় পেয়ে যান। তিনি ভাবেন যে আবু মুসলিম ভবিষ্যতে খেলাফতের দাবিদার হতে পারে, কারণ তার আবু মুসলিমের অসাধারণ ক্ষমতা, জনপ্রিয়তা, রণকৌশল ইত্যাদির কারণে তাকে বিপজ্জনক ভাবতে থাকেন, যার কারণে নিজের এবং তার বংশের স্বার্থে বা তার বংশকে কণ্টকহীন করার জন্য তিনি আবু মুসলিমকে ধ্বংস করার পরিকল্পনা করেন বা পতনের পরিকল্পনা করেন। তিনি চিন্তা করেন যে তাকে সম্মুখ যুদ্ধে পরাজিত করা সম্ভব না, এজন্য তিনি তাকে প্রলোভন দেখিয়ে আলোচনায় দরবারে ডেকে নিয়ে যান এবং আলোচনাকালে তাকে নিষ্ঠুরভাবে বা নিরস্ত্রভাবে হত্যা করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার যোগ্যতাই ছিল তার পতনের কারণ। সেই সাথে আবু জাফর আল মনসুর তাকে সন্দেহের চোখে দেখেছিলেন, এই কারণে তার পতন ঘটান। এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন ছিল, রাওয়ান্দিয়া সম্প্রদায় বলতে কি বুঝো? রাওয়ান্দিয়া সম্প্রদায় আমি আলোচনাকালে তোমাদের এর আগেও আলোচনা করেছি। এরা হলো একটা পার্শ্বিক সম্প্রদায়, যে সম্প্রদায় খলিফার ধার্মিকতায় সন্তুষ্ট হয়ে বা খলিফা ধার্মিক ছিলেন, এতে করে খলিফাকে তারা আল্লাহর সাথে তুলনা করতে থাকেন। এরা হলো রাওয়ান্দিয়া সম্প্রদায়। এরা ছিল তোষামতকারী। খলিফার অনুগ্রহ লাভের জন্য তারা খলিফার রাজপ্রাসাদের সামনে গিয়ে বলতে থাকেন, এই হলো আমাদের মাবুদের গৃহ, যিনি আমাদের জন্য আমাদের আহারের জন্য খাদ্য এবং পানের জন্য পানীয় দিয়ে থাকেন। এই ধরনের ইসলাম বিরোধী প্রচারণার জন্য আবু জাফর আল মনসুর খুবই অসন্তুষ্ট হন এবং রাওয়ান্দিয়া সম্প্রদায়ের প্রায় 200 জনকে বন্দী করেন। পরবর্তী সময়ে প্রায় 600 জন রাওয়ান্দিয়া সম্প্রদায়ের লোক খলিফার সাথে সাক্ষাৎ করতে আসেন। খলিফা তাদের সাথে দেখা করলে তারা খলিফাকে আক্রমণ করে। ওই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল উমাইয়া বংশের মায়ান বিন জায়েদ। তিনি রাওয়ান্দিয়া সম্প্রদায়ের হাত থেকে খলিফাকে রক্ষা করেন। ফলে খলিফা রাওয়ান্দিয়া সম্প্রদায়কে কঠোরভাবে দমন করেন এবং রাজধানী থেকে বহিষ্কার করেন। এবার আসি আমরা তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নে রয়েছে, আবু জাফর আল মনসুরকে কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? আমি তোমাদের সামনে এর আগেও তুলে ধরেছি, আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস-সাফা। তার খিলাফত কাল ছিল
750 থেকে 54, অর্থাৎ সময়ের অভাবে আবুল আব্বাস আস-সাফা আব্বাসীয় খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে যেতে পারেন নাই। তাছাড়া তিনি উমাইয়া বংশের লোকদের উপরে নিষ্ঠুরতা করে গেছেন, যার কারণে আব্বাসীয় খিলাফত শত্রু কবলিত হয়ে পড়ে, অর্থাৎ সাম্রাজ্যের আভ্যন্তরীণ এবং বহিঃশত্রু থেকে তিনি খিলাফতকে নিরাপদ করে যেতে পারেন নাই। আবু জাফর আল মনসুর খলিফা হয়েই তিনি সাম্রাজ্যের ভিতরের এবং বাহিরের সকল বিপদাবলীর অবসান করে খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে যান, যার কারণে আবুল আব্বাস আস-সাফা প্রথম খলিফা হলেও আবু জাফর আল মনসুরকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি শুধু বিদ্রোহ দমন করে রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছেন তা নয়, তিনি আব্বাসীয় খিলাফতকে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে আরো গৌরবান্বিত করেছেন। তিনি শিক্ষার উন্নয়ন করেছেন, যার কারণে তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যতটুকু আলোচনা হয়েছে আশা রাখি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং তোমরা প্রত্যেকেই অ্যান্সারগুলি লিখে ফেলবে এবং পড়ে ফেলবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।